সিরিয়াসলি মালয়েশিয়ার একটা বড় অর্জন আমি বলবো। আর যারা আজকে আসতে পারেন নাই তারাও কিন্তু আছেন, তারাও বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। সো যারা আছেন তারাও তো আছেন, তাদের বাইরে আমরা আরো নতুন মানুষদের দেখতে পাচ্ছি এবং বেশিরভাগই তরুণ লোক। এটা আমাদের জন্য একটা আনন্দের। তো আমি মূলত আজকের যে আলাপ বেশিরভাগে আসলে আলোচনা হয়ে গিয়েছে, বাট তারপরেও আমি আলোচনার স্বার্থে দুইটা ভাগে আমি আলাপ করব। প্রথমত আমি যেহেতু একটা সাংগঠনিক রুলে আছি, আর আগে আমি ডায়াসপোরার দায়িত্বে ছিলাম, আপনারা সবাই জানেন। আগে যখন আসছি আপনাদের একজন হয়ে আমি রেগুলার কথা বলেছি, আপনাদের সাথে মিটিং করেছি, প্রোগ্রাম করেছি, কিন্তু এখন আমার একটা দায়িত্ব হয়েছে। দায়িত্ব হওয়ার কারণে আমি পরবর্তীতে যেটা করতে পারবো, মালয়েশিয়ার জন্য আমি আলাদা করে আমি স্পেশাল সেশন করাটা ঠিক হবে না। কারণ আমার মালয়েশিয়ার কিছুদিন পর পর যাওয়া আসা হয়, এবং এই ছবিটা আমি বারবার না করেছিলাম না দেওয়ার জন্য। কারণ আগে দিলে আগের একটা ইয়ে ছিল, আমি করবো। এখন ডায়াসপোরা ছেলের সম্পাদক যদি এবং এই প্রোগ্রামের মধ্যে আমাদের নেতাদের ছবি নেই, আমার কিন্তু গলা কাটা যাবে যদি এই ছবি আপনার দেখা যায়। এটা আমি আগেও খেয়াল করি নাই, এবং আপনারা অনেকেই জানেন ধরেন আসলে আমি আপাদমস্তক সাংগঠনিক মানুষ। বড় ফেস হওয়া, বড় কিছু হওয়া, এটা মনে হয় না যে সংগঠনে থাকে না, সবাই তো আসলে আপনার ওই সিম্বলিক ফিগার হবে না। তো আমরা সিম্বলিক ফিগার হতেও চাই না, আমরা চাই যে সংগঠনটাকে ধরে রাখতে। তো সেক্ষেত্রে এই জায়গাটা আমি একটু বিব্রত বোধ করছি। আপনারা ভবিষ্যতে আমি না শুধু অন্যান্য নেতৃত্বের ক্ষেত্রে একটু ভেবে দেখবেন, অন্তত আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক এবং সদস্য সচিব তাদেরকে রাখার পর আপনি যাদেরকে রাখবেন, এটা আমি বিনয়ের সাথে বলছি। তো আচ্ছা, আমি মূল আলোচনাটায় যাই, যাওয়ার আগে দুটো বিষয় বলে আমরা আলোচনা শেষ করার পর 10-15 মিনিট অথবা আমরা যারা আছি মালয়েশিয়ার সংগঠনে আমরা কথা বলি, বেশি গুরুত্বপূর্ণ, যে ক্ষেত্রে আমার আসলে কন্ট্রিবিউশন বেশি হতে পারে। আর প্রবাসীদের ভাবনা যেটা আসলে সত্যিকার অর্থে আমরা বিভিন্ন জনকে এখানে দেখানোর কথা বলেছেন। আমার মনে হয় বাংলাদেশে রাজনীতিতে একটা প্যারাডাইম শিফট ঘটে গেছে। সিম্পলি কেউ বিশ্বাস করবে না যে গণভোট বলেন, সংবিধান বলেন, সংস্কার বলেন, রাষ্ট্র বলেন, আমাদের তরুণরা এত ভালোভাবে বুঝে গিয়েছে। বাংলাদেশের ইতিহাসে কখনোই কোনো প্রজন্ম একটা রিপাবলিক, একটা রাষ্ট্রকে এত ভালোভাবে বুঝতে পেরেছে বলে আমাদের মনে হয়। যদি পারত তাহলে আমাদের অতীতে প্রতিটা শাসন ব্যবস্থায়, প্রতিটা রিজিম বলতে আপনি যদি ফিগার হিসেবে তুলনা করেন, আপনি শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তারপর যদি এরশাদ বলেন, এরশাদের পরের যে আমাদের দুই নেত্রীর যে রিজিম, প্রতিটা রিজিমে বড় ধরনের রাষ্ট্রনৈতিক অথবা রাষ্ট্রের বিপর্যয়মূলক ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু ওই সময়ের ওই জেনারেশন কেউ রুখে দাঁড়ায় নাই, কেউ বলে নাই যে এটা ঠিকভাবে হচ্ছে না, এটা 10 বছর, 20 বছর, 30 বছর পর এটা প্রশ্নবিদ্ধ হবে। আপনি যদি বাকশালের কথা বলেন, আপনাদের নিশ্চয় মনে আছে বাংলাদেশ স্বাধীন হয়েছে 3টা মূল দাবিকে কেন্দ্র করে। আপনারা অনেকেই জানেন 1971 সালের 10 এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়, এবং 17 এপ্রিল এই ঘোষণাপত্রের আলোকে প্রথম সরকার শপথ গ্রহণ করে। ঘোষণাপত্রে কেন স্বাধীনতা দরকার, এটার জন্য আমাদের 3টা মূল মন্ত্র ছিল। এর মধ্যে একটা ছিল সাম্য, ইকুইটি, মানুষের যে বৈষম্য এটা থাকবে না, এবং বিশেষ করে পশ্চিমের সাথে পূর্বের, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যকার যে বৈষম্য, এই বৈষম্য ঘুচানো হবে, এবং মানুষের মধ্যকার যে বৈষম্য সেটাও ঘুচানো হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন ভারতবর্ষের মধ্যে বাংলাদেশ অথবা বেঙ্গল একটা লাকি জায়গা। কেন? 1950 সালে এখানে জমিদারি প্রথা আইন করে বিলুপ্ত করা হয়, যেটা ভারতবর্ষ অন্য কোনো জায়গায় সম্ভব হয় না। আপনারা নিশ্চয়ই শেরে বাংলা ফজলুল হকের কথা অবশ্যই মনে আছে। ওনার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন কি, ওনার পার্টির নাম ছিল কৃষক প্রজা পার্টি। ওনার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ছিল উনি 1947 স্বাধীনতার পর এই পূর্ব বাংলায় জমিদারি প্রথা ছিল, এটাকে ইস্ট বেঙ্গল এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্টের মাধ্যমে চিরতরে বিলুপ্ত করে দিয়েছিল। আজকে আমাদের যে বাপদাদারা জমির মালিক হয়েছে, আমরা যে জমি কিনি, জমি বেচা কেনা করি, এটা তো সম্ভব ছিল না। 100 বছর আগে এটা সম্ভব ছিল না। আপনার বাবা হয় রায়ত ছিল, অথবা প্রজা ছিল, অথবা জমিদার ছিল, এর বাইরে আসলে এখানে কারো জমির অধিকার ছিল না। আমাদের 47-এর পরে সবচেয়ে বড় অর্জন হলো পূর্ব বাংলায় জমিদারের কথা বিলুপ্ত হয়। এর হাত ধরে একটা মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ হয়। আমাদের যেই বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বেশিরভাগ 47-এর পূর্বে আমাদের বিশ্ববিদ্যালয় একটাই ছিল, তারপর যত বিশ্ববিদ্যালয় তো 47-এর পরে হয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ ঘটেছিল, বিকাশের সাথে সাথে একই সাথে নিজেদের মধ্যে আপনার অনেক বেশি বৈষম্য তখন প্রকট হয়ে দেখা দিয়েছিল। আমরা তখনকার দুর্ভিক্ষ হয়েছে,
তখনকার এখানে বিভিন্ন আন্দোলন হয়েছে, আমরা দেখেছি যে এই বৈষম্যটাকে নিরসনের জন্য 1 নম্বর শর্ত দিয়েছে কি, আমরা এই পাকিস্তান রাষ্ট্রে সাম্য পাচ্ছি না। 2 নম্বর কি ছিল? 2 নম্বর ছিল মানবিক মর্যাদা, আমরা যেটা বলি হিউম্যান ডিগনিটি। আমরা কি আজকে যারা বসে আছি তারা সবাই একটা মিনিমাম মর্যাদাপূর্ণ পরিবেশের কথা বলতে পারছি তো? 2024 সালের পূর্বে ঢাকায় এখন রেস্টুরেন্টে বসে রাজনৈতিক আলাপ করবেন, আপনার বারবার এদিক সেদিক তাকাতে হতো যে কেউ কি শুনলো কিনা। শুনলে আপনি কার ছেলে কার নাতি কোনো কিছু ম্যাটার করে না। আপনাকে হামলা করা জায়েজ, আপনাকে মারা জায়েজ, আপনাকে পুলিশে দেওয়া জায়েজ, আপনাকে জেলে ঢোকানো জায়েজ ছিল তো? তার মানে আপনি যে মানবিক মর্যাদা, মানুষ হিসেবে যে আপনার একটা আত্মমর্যাদা আছে, আপনার একটা পরিচয় আছে, এই পরিচয় দিয়ে যে আপনি গর্ববোধ করেন, আপনি কোথাও গিয়ে মাথা নত করে থাকেন না। এখানে আমি কেন জমিদারের কথা বিলোপ বলছি সেটার সাথে একদম মিলাই দেখবেন যে আমরা একটা বড় গ্রাউন্ড ওয়ার্ক করে ফেলেছি একটা জাতিগতভাবে। তারপরও আমরা দেখেছি যে প্রায় 50-70 বছর পরে এসো আমাদের মধ্যে একটা সেলফ সেন্সরশিপ তৈরি হয়ে গেছে। আমরা ভয়ের রাজত্বে, ভয়ের সংস্কৃতিতে ঢুকে গিয়েছিলাম। এটা 1971 সালে একই ঘটনা ঘটেছিল। তখন আমাদের মূল জায়গাটা ছিল যে আমাদের মানবিক মর্যাদা লাগবে। আরেকটা কি ছিল? সামাজিক ন্যায় বিচার, যেটাকে আরবি ও ফার্সিতে বলে ইনসাফ। ঠিক আছে, ইনসাফ থেকে ইনসাফটাকে আমরা সুন্দরভাবে সামাজিক ন্যায় বিচার। পরবর্তীতে যেটা সংবিধানে আপনার সমাজতন্ত্র এবং অন্য অর্থনৈতিক আপনার সুবিচার, অর্থনৈতিক আপনার যে আমার ঠিক শব্দটা মনে নেই, সেটাকে সংবিধানে আপনার অ্যাডপ্ট করা হয়েছিল। কিন্তু মূল জায়গাটা যেটা ছিল জাস্টিস। 1971 যে মুক্তিযুদ্ধ হয়েছিল যেই দাবিকে কেন্দ্র করে। 1972 সালে যখন কলকাতা থেকে আওয়ামী লীগ ফিরে আসলো, কারণ মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ কোথায় ছিল? আওয়ামী লীগ ছিল কলকাতায়। মুক্তিযুদ্ধ করেছে কারা? মুক্তিযুদ্ধ করেছে সাধারণ মানুষ। মুক্তিযুদ্ধ করেছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আই রিভল্ট বলে রিভল্ট করা মুক্তিযোদ্ধারা, সেই সেনা অফিসাররা, তাই তো? এখন আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে মুক্তিযুদ্ধের অনেক বিষয় নিয়ে অনেকের অনেক জায়গায় বেশি কন্ট্রিবিউশন, কম কন্ট্রিবিউশন, তাদের আলাদা রাজনীতি আছে। কিন্তু আমরা যখন ইতিহাসের দিকে তাকাবো তখন যেই ব্যক্তির যেই অবদান ছিল সেটা যাতে আমরা স্বীকার করতে কুণ্ঠাবোধ না করি। কারণ আপনি যখন ইতিহাসের চরিত্রের দিকে তাকিয়ে ইতিহাসের যথাযথ মর্যাদা দিতে পারবেন না, আপনি আমি যে জীবনযাপন করছি, আমাদের এই সময়ের যে কন্ট্রিবিউশন, এটাও কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এই মর্যাদা দিবে না, এবং এই প্রজন্মও দিবে না। সো আমাদেরকে নিজেরা মর্যাদাপূর্ণ সমাজ, ইনসাফের সমাজ নির্মাণের প্রথম শর্ত ইতিহাসের প্রতি সুবিচার করা, ইতিহাসকে নৈর্ব্যক্তিক ভাবে দেখা, ইতিহাসকে ব্যক্তির অর্জন বিসর্জন, আমার বাবার কি পজিশন ছিল, দাদার কি পজিশন ছিল, তার কারণে আমার কি হয়েছে না। ইতিহাসের যে ইভেন্টটাকে আপনার একটা নৈর্ব্যক্তিক জায়গা থেকে, নির্মোহ জায়গা থেকে পর্যবেক্ষণ করা। তাহলে কি হবে? কিছু জিনিস হয়তো আমার বাইরে যেতে পারে, কিছু জিনিস আমার পলিটিক্যাল ন্যারেটিভের সাথে মিলবে না, কিন্তু একটা জায়গায় মিলবে। আজকে যে আমি জীবনযাপন করছি, আজকে যে আমি মর্যাদার কথা বলছি, এই মর্যাদার জায়গায় আসলে একটু আমাকে আজকেও ডিস্টার্ব করতে পারবে না, আজকে মর্যাদা হানি করতে পারবে না, আগামী দিনেও করতে পারবে না। পারবে? কারণ আপনি তো যে বলেন না যে ন্যাচারাল ল, আপনি আপনার পূর্ববর্তী প্রজন্ম অথবা আপনি যেই কারণে আজকে এই জায়গায় আসছেন, এটার প্রতি যদি সুবিচার না করেন, আগামী দিন আপনার এই জায়গার প্রতি অন্য কেউ সুবিচার করবে না। তো আমরা যে জায়গাটা বলছিলাম, যেই গণতন্ত্রের জন্য, যেই সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফের জন্য রাষ্ট্র গঠন হয়েছিল, আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছিল, কলকাতা থেকে ফিরে এসে এই তিনটা কি রেখেছে প্রথম সংবিধানে? তিনটা রাখে নাই। আমরা কেন সংবিধানের কথা বলি? তখন এই সংবিধানে আপনার নতুন করে নিয়ে আসে সমাজতন্ত্র তো ছিল না 71-এ। আপনার গণতন্ত্র, কোনো আপত্তি নাই, অবশ্যই গণতন্ত্র ছিল, কিন্তু আপনি যদি বলেন বাঙালি জাতীয়তাবাদটা কোথায় ছিল? ধর্মনিরপেক্ষতা, আমার কোনো আপত্তি নেই, আমি ব্যক্তিগতভাবে সেকুলার, আপনারা অনেকেই সেকুলার, মুখে হয়তো বলেন না কিন্তু কার্যক্রমে সেকুলার, রাজনীতিতে হয়তো বলতেছেন আমি তো সেকুলার না, কিন্তু অ্যাকচুয়ালি জীবনযাপন করতেছেন সেকুলার। আপনি নিজের 10টা বৈশিষ্ট্য দেখবেন যে না আপনি তো সেকুলার। মানে বাংলাদেশে যে অর্থ আমরা ধর্মনিরপেক্ষতা বুঝি, ধর্মনিরপেক্ষতা বলতে আপনার অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা আছে, আপনার একই সাথে অন্যান্য ধর্মের সাথে ধর্মকর্মে আপনার কোনো বাধা নাই, রাষ্ট্রে অন্যান্য নাগরিকের যে ধর্ম চর্চার স্বাধীনতাটাকে আপনি স্বীকার করেন এবং ধর্মের কারণে কেউ বৈষম্য করেন না, এগুলো তো এগুলো যদি থাকে সমস্যা নেই। কিন্তু আপনাকে যেই অর্থে ধর্মনিরপেক্ষতা নিয়ে আসা হলো, যেই অর্থে এখানে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে আসা হলো, এটার মাধ্যমে বাংলাদেশের শুরুতে একটা বিভাজন সৃষ্টি হলো, রাইট? বিভাজনের পর এই সংবিধান প্রথম বাতিল করেছে কারা? আওয়ামী লীগের প্রথম বিলুপ্তি করেছে কারা? বাকশালের মাধ্যমে আওয়ামী লীগই করেছে। তো তখন কি আপনার সেই প্রজন্ম বাধা দিয়েছিল?
বাধা দিতে পারে না, দেয় নাই। আপনি একই সাথে যদি বলেন পঞ্চম সংশোধনের মাধ্যমে জিয়াউর রহমান তার যে শাসন এবং তখনকার যে গণভোট, তার শাসনের সবকিছুকে বৈধতা দিয়েছিল, তখন কিন্তু সেই প্রজন্ম সে প্রশ্ন করে নাই। যদি প্রশ্ন করত, তখন যদি পঞ্চম সংশোধনের জায়গায় নতুন সংবিধান রচিত হতো, গণপরিষদ করা হতো, তখন কিন্তু আজকে আমাদেরকে এই যে আপনার পঞ্চম সংশোধনী কিছু আপনারা অনেকে জানেন, আমি আর রিপিট করছি না, আমরা যে আজকে আপনার এই ধর্মনিরপেক্ষতার জায়গায় যে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আত্মবিশ্বাস, এগুলো সংশোধনের মাধ্যমে এসেছিল। কিন্তু কি হয়েছে, পরবর্তীতে আমরা দেখেছি এগুলো আবার রিভার্স করা হয়েছে। আমাদের প্রশ্নটা হলো, একটা জাতি মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে বারবার এক ধাপ এগোবে, আর রাজনীতিবিদরা তাদের ক্ষমতার কারণে, তাদের ক্ষমতা লিপ্সার কারণে, তাদের ভুলে এটাকে বারবার পিছিয়ে দিবে। লস কার? জনগণের লস। এখন 2024 সালের পর আমরা যে পরিবর্তনটা পেয়েছি, আমরা যেই পরিবর্তনের জন্য এখনো কাজ করছি, এই জায়গায় এই প্রজন্ম যেইভাবে রাষ্ট্রকে বুঝেছে বলে আমাদের মনে হচ্ছে, আমরা এটা বলতেই পারি যে আমাদের আগে কোনো প্রজন্ম ঠিক এইভাবে রাষ্ট্রকে বুঝতে সক্ষম হয় না। একটা জিনিস বুঝতে পারো, এই জায়গাটায় না, এটা ঠিক আছে, বাট আমার মনে হয় যে দেখেন, আমরা আজকে যে রাজনীতির কথা বলছি, আমি খুব গভীরভাবে আপনাদের বক্তব্যগুলো শুনেছি এবং আমি সত্যিকার অর্থে কনভিন্সড, যেটা আমরা আগেও বলেছিলাম যে আপনারা গণভোটের পূর্বে দেখেছেন যে শীর্ষ পর্যায় থেকে বলেছে মানুষ গণভোট বোঝে না, মানুষ আলুর দামের প্রতি বেশি সংবেদনশীল। একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, 71-এর সময় 3টে পয়েন্ট বললেন না, যে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে বৈষম্য যেন না থাকে, 3টে পয়েন্টের প্রথম পয়েন্টটা বললেন। এটা তখনকার যে রাজনীতিবিদরা তখন চাইছিল, ঠিক না? তাহলে ওইটাই যদি মানতে হয়, তাহলে কি এটা প্রশ্ন দাঁড়ায় না যে শেখ মুজিবুর রহমান কখনোই স্বাধীনতা চায়নি? না, এখানে বৈষম্য থাকবে না, মেন উদ্দেশ্য ছিল না, আমি একটা বিষয় আবারও বলি ভাই, আপনাদের এখানে বিভিন্ন জনের বিভিন্ন পজিশন থাকতে পারে। আমি কিন্তু এনসিপি রাজনীতি করি। আমি এনসিপির পূর্বে আমি জাতীয়তাবাদের রাজনীতি করেছি, কোনো পদ পদবিতে না, সামাজিকভাবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, 1971 সালে মুক্তিযুদ্ধ কার নামে হয়েছিল? আপনি ভিতরে চান নাই না চান ইস্যু না করেন, শেখ মুজিবুর রহমান নামে হয়েছিল। আপনার তখন রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, যারা শত্রু নির্বাচনে জিতেছে। অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার হকদার ছিল কে? শেখ মুজিবুর রহমান। এখন আপনি যদি বলেন শেখ মুজিবুর রহমান স্বাধীনতা, সে কেন চাইছে স্বাধীনতা? সে তো প্রধানমন্ত্রী হতে চাইবে, দুই পাকিস্তান একসাথে প্রধানমন্ত্রী হতে চাইবে। এবং তখন আপনি বাঙালি হিসাবে পাঞ্জাবিদের, আমাদের তো ভুট্টো সাহেব তো পাঞ্জাবের মূল জায়গায়, আমাদের দাদিরা কিন্তু এখনো বলে যে পাঞ্জাবিদের আক্রমণ, ওরা কিন্তু পাকিস্তানিদের বলে না। আপনি গ্রামে কিন্তু শুনবেন পাঞ্জাবিরা আসছিল গ্রামে, লিখিত পাবেন, রাইট? তো মূল জায়গাটা হলো যে আমরা যাতে এই ভুলটা না করি। মাথায় রাখবেন, যদি শেখ মুজিবকে ইতিহাসের যে প্রাপ্য মর্যাদা, বিশেষ করে 71-এর মুক্তিযুদ্ধের সময়, সেটা আপনি আমি দিতে ব্যর্থ হই, তাহলে ঠিক এই মর্যাদার দাবিতে আওয়ামী লীগ সদল বলে আবার ফেসিবাদ নিয়ে আপনার ধারে জ্বর হবে। কেন হবে? আপনি যদি সুবিচার না করেন, তো সুবিচারের জন্য তো এটা একটা ন্যাচারাল বিষয়। আপনি যদি বিচারকের জায়গায় থাকেন, আপনি যদি জয়ী পক্ষ যদি মনে হয় যে আপনি ইতিহাসের কিছু জায়গায় ইরেজ করে দিলেন, তাহলে সেই জায়গায় যেটা আপনি ইরেজ করে দিয়েছেন ক্ষমতার জোরে, সেটাকে আবার জোড়া দেওয়ার জন্য কেউ না কেউ আসতে হবে। তো কে আসবে? তাহলে আমার ব্যক্তিগত পয়েন্ট, আমি অন এয়ারে সবাইকে বলছি, যেটা আপনি ইতিহাসের প্রতিটা ব্যক্তিকে প্রাপ্য মর্যাদা দেন। আপনি যদি প্রাপ্য মর্যাদা দিতে পারেন, এই রাষ্ট্র আপনাকে ধারণ করবে, জনগণ আপনাকে ধারণ করবে, ইতিহাস আপনাকে ধারণ করবে। আর আপনি আপনার মতো করে একটা ন্যারেটিভ দিয়ে দিবেন, আপনার মতো করে ইতিহাস বানিয়ে দিবেন, তার মানে তো আপনি আবার সেই শক্তিকে এখানে ফেরানোর পথ তৈরি করলেন। মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতি কেন হয়েছে, আবার কেন হয়? কারণ হলো যে আমরা কিছু কিছু জায়গায় এই বিষয়গুলোকে এমন ভাবে নিয়ে গিয়েছি, কিছু কিছু জায়গায় হীনমন্যতা, যে আপনার শ্রদ্ধা রেখে বলছি, আমি বিশ্বাস করি আপনি মন থেকে করেন না, এটা বাজারে যে প্রশ্নটা আছে সেটাই আপনি দিয়েছেন। কিন্তু সেই প্রশ্নে আমাদের বুঝতে হবে যে এটা আমি বলবো কুতর্ক। এটা কিন্তু এনসিপির ভিতরে আমরা সবাই বলছি, আমি এটাকে একটা ওয়ার্কশপ হিসেবে নেবেন, এই কুতর্কে প্লিজ যাবেন না। আমাদের সামনের দিনগুলোতে আপনার আমার সন্তানের জন্য, আপনার আমার জীবনের জন্য, আগামী দিনের জন্য অনেক সংগ্রাম হয়ে গিয়েছে।
যেগুলো নিয়ে কথা বলছেন আমাদের প্রবাসী ভাইরা, প্রবাসী ভাইদেরকে এই যে মুক্তিযুদ্ধ নিয়ে, ইতিহাস নিয়ে, এগুলো আপনার মানে একটা ঘুরের মধ্যে ঢুকিয়ে দিয়ে অর্জনটা কি হচ্ছে, কাদের অর্জন হচ্ছে? আমাদের এই পজিশনটা কিন্তু আওয়ামী লীগের অর্জন হচ্ছে। আওয়ামী লীগ চায় আমরা এগুলোতে ডুবে থাকি। আমাদেরকে মাথায় রাখতে হবে যে রাজনীতিতে জয় বিজয় পরাজয় কোনো কিছু চিরস্থায়ী না, এটা সবসময়, কিন্তু একটা বিষয় চিরস্থায়ী, ফ্যাক্ট, সত্য চিরস্থায়ী। আপনি যদি রাজনীতি করেন যে আমি নিষ্ঠার সাথে সত্যের সাথে রাজনীতি করব, সত্য বলতে সত্যের অনেকগুলো ভার্সন আছে, কিন্তু ভার্সন থাকলেও একটা ডমিনেন্ট ভার্সন অবশ্যই আছে। আমি আরেকদিনও আমি আলাপ করতে গিয়ে মুক্তিযুদ্ধের চলে গিয়েছিলাম, তখন সর্বদলীয় বৈঠক ছিল। তো আমি মনে করি যে মানে আমার মনে হয়েছে পরে অনেকেই হয়তো অনেকভাবে এটাকে নিয়েছে এবং তারপরে অনেকে আমাদেরকে মানে সামহাউ ইয়ে করেছে, বাট আমাকে এই কথাগুলো বলতেই হবে, বিকজ আমরা যারা এনসিপি করি ভাই, আপনারা জানেন এখানে এক একজন এক এক ঘরানা থেকে এসেছেন, অনেক চিন্তা থেকে এসেছেন। আপনার কোনো টেক্সট বুক নয় রাজনীতির যে এইটা এই রাজনীতি। আমি এনসিপি রাজনীতির জন্য আপনাকে জ্ঞান দিচ্ছি না, বলছি না। আমি একজন বাংলাদেশের সুনাগরিক হিসেবে, আপনি আত্মমর্যাদাবান একজন মানুষ হিসেবে বাংলাদেশকে কিভাবে দেখবেন, নিজের দেশে কিভাবে দেখবেন, আমি সেই কথাটা বলতে চাই। সেটা যদি বলার পর আপনি এনসিপি করবেন না, কোনো সমস্যা নেই। আপনি বিএনপি করেন, আপনি জামাত ইসলামী করেন, আপনি এবি পার্টি করেন, কোনো ইস্যু নাই। বাট আপনি বাংলাদেশটাকে বুঝেন, ধারণ করেন। আমার তো এনসিপি দরকার নাই। যদি মনে হয় যে সাপোজ কথার কথা ধরেন, যদি মনে হয় যে এবি পার্টি বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারে, ও আমি কেন এনসিপি করব ভাই? আমার তো দরকার নাই। আমাদের চেয়ে যদি বেটার ওয়েতে কেউ বাংলাদেশকে পরিচালনা করতে পারে, আমরা অবশ্যই তাদের পিছু দাঁড়াবো, তাদের সাথে যোগ দিব। এবং আমরাও সবসময় চাইবো, আমরা কোনো সেট চিন্তা নিয়ে আসি নাই, সেট মেনু নিয়ে আসি নাই। এটা একটা ওপেন বাফেট। আপনারা আসেন, কন্ট্রিবিউট করেন, আপনারা এগুলোর ভিতরে সর্ট আউট করেন। আমরা একটা বাফেটে গিয়ে 108 পদ থাকে, সবগুলো খাই না। রাষ্ট্রে 108টা আপনার ইস্যু আছে, সবগুলো আপনার দরকার আছে না। আপনার বেসিক ইস্যু দরকার, আপনার ক্ষুধা মেটানোর জন্য কি দরকার, আপনার প্রোটিনের জন্য কি দরকার, আপনার বুঝতে হবে। তো আমি সেদিকে যাচ্ছি না। আমাদের মূল জায়গাটা হলো যে আমাদের যে জেনারেশনের ম্যাচুরিটির কথা বলতে গিয়ে আমি বললাম যে আমরা ইতিমধ্যেই রাষ্ট্র এই রক্ত দিয়ে বুঝে গিয়েছি। আমাদের ভাই বেরাদর অনেকে, আমাদের ছোট বড় অনেকে তো রক্ত দিয়েছে, অনেকের চোখ নাই, অনেকে এখন আপনার আহত আছে। তো সেই জায়গা থেকে আমরা যে রাষ্ট্রটা বুঝেছি, সেই ভাবনার জায়গাটা, এই কমিটমেন্ট শুধুমাত্র রাষ্ট্র কিংবা সামাজিক কমিটমেন্ট না, এটা আরো গভীর একটা কমিটমেন্টের জায়গা। তো এখন আমি যেই কথাটা না বললেও এটা বলতে হবে যে এখন তাহলে বিএনপি কি করছে। দেখেন একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে, আওয়ামী লীগের বাইরে, ফেসিবাদের বাইরে যারা যারা আছে সবাই একটা সেটেলমেন্টের মধ্যে আছি, এটা মাথায় রাখতে হবে। সেটেলমেন্ট মানে ষড়যন্ত্র না। সেটেলমেন্ট মানে হলো যে আমরা এখানে ফেসিবাদকে আর প্রবেশ করতে দেব না। এখন এই সেটেলমেন্ট থাকবে কি থাকবে না নির্ভর করে কার উপরে? নির্ভর করে আমাদের মধ্যেই, আমাদের দলগুলোর মধ্যেই। আমরাই ঠিক করবে সেটেলমেন্ট থাকবে কি থাকবে না। আমরা যদি অন্তর্ঘাতী হয়ে যাই, আমরা যদি আত্মঘাতী হয়ে যাই, তাহলে সেটেলমেন্ট থাকবে না। তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমরা অবশ্যই সংস্কার চাই, আমরা গণভোটের রায় বাস্তবায়ন হোক, এটা অবশ্যই চাই। কিন্তু একই সাথে এটাও চাই যে বাংলাদেশে যাতে আরেকটা রক্তপাতের ঘটনা না ঘটে। এটা ক্লিয়ার? এটা কিন্তু আমি আপনাদের বলছি না, এটা আমাদের ক্লিয়ার, আমাদের জানি, সবাই জানি যে আমরা আরেকটা রক্ত এখনই দিতে পারবো না। একটা গণঅভ্যুত্থান হয় 20 থেকে 30 বছর পর। দীর্ঘদিন ফেসিবাদী শাসন, স্বৈরতান্ত্রিক শাসন, মানুষের মধ্যে ক্ষোভ জমা হয়, একটা সময় এটা আউটবার্স্ট হয়। আপনি ধরেন কিলিয়ে কাঁঠাল যেভাবে পাকানো যায় না, একটা জনগোষ্ঠী রক্ত দেওয়ার পর একটা স্টেবিলিটি চাচ্ছে, তারা গণতান্ত্রিক ন্যূনতম অধিকার চাচ্ছে, নাগরিক অধিকার চাচ্ছে, রাষ্ট্রটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছে। সেই জায়গায় সে জনগোষ্ঠীর উপর আরেকটা রক্তপাত, আরেকটা গণঅভ্যুত্থান আপনি চাপা দিতে পারবেন না। এই কথা বললো আসলে হবে। এর জন্য আমাদেরকে কিছু জায়গায় চিন্তা করতে হবে যে আমরা যেটা বলছি যে রাষ্ট্র সংস্কার, প্রথমত আমরা কিন্তু সংস্কারের প্রথম ধাপ অতিক্রম করেছি না? কোনো সন্দেহ আছে? মানুষ সবসময় তার বর্তমানকে পেয়ে অতীতকে ভুলে যায়, তাই তো হয়। একবার চিন্তা করে দেখেন 24 আগস্টের পূর্বে আমরা কোন জায়গায় ছিলাম? আমরা অনেকেই পাবলিক লাইফ ছেড়ে দিয়েছিলাম যে এই জীবন আর কিছু হবে না। অনেকেই আমরা আমাদের জায়গা থেকে এই যে নতুন স্বপ্ন দেখার সুযোগ তৈরি হয়েছে, আমি আপনাদের বলবো, তরুণদের বলবো, সংস্কারের বড় যে বেসমেন্ট, আপনার
মননে মগজে আপনার হৃদয়ে অলরেডি তৈরি হয়ে গেছে। এখন সংস্কারটা কবে হবে? সংস্কার রাতারাতি হয় না। সংস্কারের জন্য আপনাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। প্রথমত আমরা যে একটা বড় চ্যালেঞ্জের মধ্যে আছি, বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের কথা বলি কিন্তু রাজনৈতিক দলের অভ্যন্তরে কোনো সংস্কার নাই। এখন রাজনৈতিক দল তো রাষ্ট্রকে রেপ্লিকেট করে, রাইট? আপনি এনসিপি কে ভোট দিলে এনসিপি দল যেভাবে পরিচালিত হচ্ছে এটাই কিন্তু রাষ্ট্রের উপরে গিয়ে টপ হিসেবে বসে। যদি দল গণতান্ত্রিক না হয়, সংগঠন যদি জবাবদিহিমূলক না হয়, সংগঠনে যদি স্বচ্ছতা না থাকে, তাহলে এই সংগঠন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা আনয়ন করতে পারে না। তো আমাদের এই জায়গাগুলোতে ক্লিয়ার থাকতে হবে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরা বর্তমানে যে জুলাই সনদ, গণভোট এবং গণভোটের মাধ্যমে মূলত আমরা জুলাই সনদের যে সংবিধান সংশ্লিষ্ট ধারাগুলো সেগুলো বাস্তবায়ন করাটাকে এখানে প্রাধান্য দিচ্ছি। এই জায়গায় এনসিপি, যেটা ভাই বলেছেন, এনসিপি কাজ করে যাবে। কাজ করে যাবে মানে কি? এনসিপি এটা একটা চলমান, এটা আমাদের ধারাবাহিক, আমাদের কাজ হবে, আমাদের সভা, সেমিনার, রাজপথ আন্দোলন, এটা চলতেই থাকবে। এবং এটার মাধ্যমে সবচেয়ে বড় যে অর্জনটা আমরা পেতে পারি, আমরা রাষ্ট্রটাকে আমাদের মতো করে বুঝতে পারি। আমরা সংস্কার কেন দরকার, সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো আসলে কি হবে, এই জিনিসটা কিন্তু আমাদের চিন্তায় আসতে হবে, এটাকে নিয়ে আসতে হবে। তারপর আমরা দেখতে পারি যে সত্যিকার অর্থে রাষ্ট্রটাকে না আমাদের দীর্ঘস্থায়ী পরিকল্পনা কি। আমরা যে রাজনীতি করছি, আমরা যে বারবার আমরা দেখেন এখন সবাই আমরা সরকার বিরোধী হয়ে যাচ্ছি, আবার কিছুদিন পরে যখন আবার একটা সরকার যাবে দেখবেন যে এই সরকারের বাদ এরপরের সরকারের বাইরে করবে। এটা একটা মানে এই একটা ঘুরপাকে আসলে থাকা যাবে না। আমাদের বুঝতে হবে যে একটা লং টার্ম প্ল্যান নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত পুশ করে যেতে হবে। এটা হলো আমাদের প্রাথমিক দায়িত্ব। ফাইনালি প্রবাসীদের যে কর্তব্য, আমি বলবো আপনারা যারা আছেন এখানে, আমার চোখে কিন্তু কেউ প্রবাসী না। আপনাদের অনেকে, আপনি নিজের চোখে কি আপনি প্রবাসী? আপনি কখনো চিন্তা করেছেন যে আমি বাংলাদেশের মানে নাগরিকের বাইরে প্রবাসী নাগরিক, এভাবে চিন্তা করেছেন? করেন না। তাহলে আমাদের মূল জায়গাটা নিয়ে যেতে হবে যে প্রবাসীর চেতনা থেকে নাগরিক চেতনার রূপান্তর। আমাদের বারবার একটা জায়গায় আমরা যেরকম জাতীয় নাগরিক পার্টি করেছি, কেন নাগরিক? এই দেশে আমরা বসবাস করছি না? একজন মালয়েশিয়ান সিটিজেনের যা রাইটস, আমার কি সেই রাইটস আছে? না। আবার আমি বাংলাদেশে বসবাস করছি না, কিন্তু আমি বাংলাদেশী হিসাবে বাংলাদেশের যে রাইটস দাবি করতে পারি সেই রাইটস তো আমার আছে, পৃথিবীর যেখানে থাকি না কেন। তার মানে আপনার বসবাস করাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো যে নাগরিক। এই ধারণাটাকে আপনার আমার সবার মধ্যে তৈরি করতে হবে যে একটা রাষ্ট্রের মালিক নাগরিক। আপনি মালয়েশিয়াতে দেখেন, পেট্রোল পাম্পে যান, মালয়েশিয়ান যাদের কার্ড আছে তার একটা প্রাইস পে করবে, আর আপনি একজন বিদেশি, আপনি তার অলমোস্ট ডাবল প্রাইস পে করবেন, রাইট? একেবারে কোনোভাবে। এবং কোন মালয়েশিয়ান কি তার কার্ড আপনাকে দিয়েছে যে দিবে? কেন দিবে না? তাদের রাষ্ট্রের মধ্যে যে সিস্টেম, যেভাবে তারা নিজেরা নিজেদের সুযোগ সুবিধাগুলো অ্যাক্সেস করে, তার প্রতি কমিটমেন্ট আছে। তারা জানে আমি যদি আমার রাষ্ট্র পরিচালনা যারা করছে তাদের সাথে যদি বিট্রে করি, তাহলে রাষ্ট্র আমার এই সুবিধা কেটে দিবে। বাংলাদেশে কেন সম্ভব এই মুহূর্তে? না। বাংলাদেশে যদি আলাদা কিছু দেওয়া হয়, কি করবে? সবাই তার কার্ড গিয়ে সেটা বিক্রি করে, একটু টাকা পাওয়ার আশা করবে না? বাংলাদেশের সবচেয়ে বড় সংকট কি জানেন? আমাদের কৃষিতে ভর্তুকি দেয় সরকার, বীজে ভর্তুকি দেয়, সারে ভর্তুকি দেয়, এগুলো কই যায়? এবং তেলে ভর্তুকি দেয়, বর্ডার পার হয়ে যায়, জানেন তো আপনারা? তার মানে আপনি এই ডিলারের মাধ্যমে তেল নিয়ে বর্ডার পার করে দিয়ে আসছেন। ছোট ছোট ক্যানে করে না, কিন্তু একদম বড় বড় আপনার পাত্রে করে। এই যে আপনার আমাদের এই যে সাইকোলজি, এই জায়গাটা কিন্তু আইন দিয়ে পরিবর্তন হচ্ছে। আমাদের প্রবাসীদের একটা বড় দায়িত্ব হলো আপনাদের নিজেদের পরিবারে, যেহেতু আপনারা বিদেশে থাকেন এবং পরিবারকে কন্ট্রিবিউট করেন, আপনার কিন্তু একটা গ্রহণযোগ্যতা আছে সব জায়গায়, এবং চাইলে আপনি গ্রহণযোগ্যতা আরো বাড়াতে পারেন না? আপনি যার যার এলাকায় গ্রহণযোগ্যতা কি বাড়াতে এখানে কাজ করতে পারেন না? আপনার কথা একটু আপনার আশেপাশের ছেলেমেয়েরা বেশি শুনে না? শুনে তো। আমাদের আরেকটা বড় কাজ হলো যে আমরা আমাদের জায়গায়, আমাদের যার যার এলাকায়
ওখানে যে কমিউনিটি আছে তাদেরকে আমরা শুধুমাত্র টাকা পয়সা দিয়ে হেল্প করা না, উন্নত চিন্তা দিয়ে হেল্প করা। আমরা যেটা চর্চা করি, কারণ আপনারা যখন গ্রামে যাবেন ঈদের ছুটিতে কিংবা যে কোনো সময় ধরেন, আপনি আপনার আশেপাশে মানুষদেরকে নিয়ে সবসময় এই রাষ্ট্র, এই সমাজ, এই জায়গাটাকে আপনার আরেকটু কিভাবে পরিচালিত করা যায় সেই চিন্তা ছড়িয়ে দিবেন। এটা আমার অনুরোধ থাকবে প্রবাসীদের প্রতি। আর একটা বিষয় হলো যে আমরা যে সুযোগ সুবিধার কথা বলছি, আমরা বারবার দেখছি যে এনসিপি কিন্তু আলাদা করে কোনো নাগরিকের মানে আলাদা আলাদা ব্লক করে কখনোই আপনার রাইটস বলেন কিংবা আলাদা আন্দোলন করে না। এনসিপি একটা বেসিক জায়গায় কাজ করে যে প্রতিটা নাগরিকের জন্য আত্মমর্যাদার জীবন, সে বাংলাদেশে থাকুক আর বিদেশে থাকুক। তো সেই জায়গায় আপনারা সচেতন থাকবেন, সেটা আমার আহ্বান রইল। আমি এখন আর কথা বাড়াচ্ছি না। আর আমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে সাংগঠনিক বিষয়ে, সেই প্রশ্নে আমি আছি, আমরা তো আরো কিছু সময় আছি। তো এইটাই আমার বক্তব্য। আপাতত আমার